Assalamu alaikum. Welcome to my online class. Welcome to the viewers and my dearest students. I think all of you are remain very fine. I hope you're best. And last 3 days I have taken 3 classes in a row, and I would like to discuss about narration in my today's class, because my first and foremost duty is to make you know about the crucial topics, about the hard topics. I would like to clarify you the hard topics, make it easy. This is my plan actually, because I think those topics are very easy. That will be very easy for you. That will require you none. But narration, changing sentence, modifier, pronoun difference, it will be very crucial for you. That's why all of our teachers in Haji Lal Mehta City College are trying to make the crucial subjects make easy for you. We are trying for this. All of you know already we have taken few classes in last days. Or Bilal sir have taken a very nice and tasteful class on article and preposition also. Okay sir, preposition have you taken? Yes. Already before staying in my class, Bilal sir is staying here. He is cooperating me in various ways, and I accompanied with him, trying our best to make you aware about the topics of English. On behalf of the teachers of Haji Lal Mehta City College, we have appeared before you by following the direction of our honorable principal of Haji Lal Mehta City College, Polash Kumar Bishwash sir and associates on. All of are trying for your betterment. So I would like to discuss about narration today. আমরা জানি সবাই যে ন্যারেশন হচ্ছে বলা হয় ইংরেজির রাজা, কিং অফ ইংলিশ গ্রামার। আমি খুব পছন্দ করি এই যে টপিকগুলো একটু কঠিন মনে করে সবাই, সেই টপিকগুলোকেই আমি সহজ করে পড়াতে চাই এবং সহজ করে শেখাতে চাই। নিজেও এইভাবে শিখেছি, এবং আমি সবচেয়ে প্রথম দিকেই চাই যে কঠিনগুলোকে সহজ করতে, সহজগুলো নিজেরাই পারবে। আমার স্টুডেন্টদের যে ক্যাপাবিলিটি, আমি বিশ্বাস করি যে তারা অন্যান্য যে সহজ সাবজেক্টগুলো আছে এগুলো করে ফেলতে পারে। তবে ইংলিশের যে কঠিন সাবজেক্টগুলো আমরা এই দুই টিচার মিলে সেটাই পড়ানোর চেষ্টা করতে চাই, যেখানে ভুলটা আমাদের বেশি। যাও, ন্যারেশন নিয়ে আমরা আজকে কথা বলবো। ন্যারেশনের ইয়াটা হচ্ছে মূলত আগে আমাদের চিনতে হবে। ন্যারেশন আমাদের চিনতে হবে, টেন্স ন্যারেশন জানতে হলে আমাদের সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, আমাদের টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। অর্থাৎ সেন্টেন্স না জানলে আমরা ন্যারেশনের যে ব্যবহার, যেরকম অ্যাসার্টিভে দ্যাট হয় আমরা জানি, ইনভার্টেড কমা তুলে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে এসে ইফ লিখতে হয়, অপটেটিভে থাকলে দ্যাট হয়। অপটেটিভ সেন্টেন্স যদি না চিনি, এক্সক্লামেটরি সেন্টেন্স যদি না চিনি, তাহলে কিভাবে আমরা এই ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বা ইফ আনবো, এই ধরনের বাক্যগুলো খেয়াল করতে হবে। তো প্রথমত আমি বলি, ন্যারেশন মানে হচ্ছে উক্তি। বক্তার উক্তিকেই ন্যারেশন বলে। অর্থাৎ বক্তার উক্তি দুরকম হতে পারে, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। অর্থাৎ বক্তা কখনো সরাসরি উক্তি ব্যবহার করে, অন্যের মাধ্যমেও বা পরোক্ষভাবেও কথা বলে। যেরকম আমি বলতে পারি, সে বলেছিল কমা ইনভার্টেড কমা আমি হই অসুস্থ বা আমি অসুস্থ। অর্থাৎ সে ঠিক আমাকে যা বলছে ঠিক তাই যখন হুবহু লেখা হবে ইনভার্টেড কমা ব্যবহার করে, তখন এটাকে বলবো ডাইরেক্ট ন্যারেশন। আর যখন অন্যের মাধ্যমে একটু ঘুরিয়ে বলা হবে যে সে আমাকে বলেছিল যে সে ছিল অসুস্থ, তখন হবে এটা ইনডাইরেক্ট ন্যারেশন। তার মানে ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন আর হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। এবং এই ন্যারেশন করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ধারণা স্বচ্ছ রাখতে হবে হচ্ছে টেন্সের বিষয় আর হলো সেন্টেন্সের বিষয়। সো আগে ন্যারেশন করতে হলে তোমাদের আমি সবসময় সাজেশন দিব যে তোমরা টেন্স এবং সেন্টেন্স দুটো খুব ভালো করে দেখে নেবে, দেন ন্যারেশনটা সহজে বুঝতে পারবে। এই দুটো টপিকস হচ্ছে খুব এসেনশিয়াল এই আমাদের ন্যারেশন করার জন্য। তো আমি লিখতে চাচ্ছি যে ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। তো আমি ডিরেক্ট ডাইরেক্টের एग्जांपल চেনার উপায়গুলো দিয়ে শুরু করি, যেটা আমরা একটু জানি সবাই।
ডাইরেক্ট রিলেশন চেনা বলতে আমরা एग्जांपल দিয়ে বলতে পারি, আবার এটার মুখ্য বিষয় হচ্ছে ইনভার্টেড কমা থাকবে। ইনভার্টেড কমা যাকে আমরা উদ্ধরণ চিহ্ন বলি, ডাইরেক্ট নারেশনে উদ্ধৃতি চিহ্ন ছাড়া কখনো ডাইরেক্ট নারেশন হবে না, আর ইনডাইরেক্ট নারেশনে কখনো উদ্ধৃতি চিহ্ন থাকবে না। আমি एग्जांपल দিই ডাইরেক্ট নারেশনে, আমরা বলতে পারি এরকম যে হি said to me I am watching TV, I am watching TV। সে আমাকে বলেছিল যে আমি টিভি দেখতেছি, অর্থাৎ বক্তার কথা এখানে হুবহু প্রকাশ করা হয়েছে। He said to me I am watching TV। তাহলে আমরা খেয়াল করি যে এখানে কিভাবে চিনবো, অর্থাৎ ডাইরেক্ট নারেশনে কোনটাকে কি বলে। এই যে said to এর আগে যে সাবজেক্ট থাকে, অর্থাৎ সেই ভার্বের যে সাবজেক্ট said হতে পারে, এটা says হতে পারে। এখানে ডাইরেক্ট অনেক সময় toldও থাকে, asked to দিয়ে দিতে পারে, অনেক সময় told দিতে পারে, uttered দিতে পারে, muttered দিতে পারে, cried দিতে পারে। কখনো কখনো রিপোর্টিং ভার্বের এমন কিছু ওয়ার্ড থাকতে পারে যেগুলো চেঞ্জ হবে না, যেরকম আমি যে ওয়ার্ডগুলো মাত্র বললাম told, uttered, muttered, asked, এগুলো যদি রিপোর্টিং ভার্ব হিসেবে দিয়েই দেয় তখন এগুলোর কোনো পরিবর্তন করা যাবে না। তবে said থাকলে কখনো কখনো said অ্যাসার্টিভে টেল হতে পারে, অর্থাৎ said ভার্ব হয়ে যাবে told, অর্থাৎ সেই ভার্ব টেলে পরিণত হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আস্ক হবে, ইম্পারেটিভ হলে কমান্ড হতে পারে, অর্ডার হতে পারে, রিকোয়েস্ট হতে পারে, সাজেস্ট হতে পারে, প্রপোজ হতে পারে, তারপরে উইশড হতে পারে, অপটেটিভ সেন্টেন্সে হতে পারে উইশড। ওই অফিসটা কোনটা বলতে পারবেন? ওই অপটেটিভ সেন্টেন্সে উইশড অথবা প্রেড হবে, তবে অবজেক্ট হবে না। আর এক্সক্লামেটরি সেন্টেন্সে হতে পারে এক্সক্লেম টু উইথ জয়, আনন্দ বোঝালে হবে এক্সক্লেম টু উইথ জয়, দুঃখ বোঝালে হবে এক্সক্লেম টু উইথ সরো, বিস্ময় বোঝালে হবে এক্সক্লেম টু উইথ ওয়ান্ডার, ভয় বোঝালে হবে এক্সক্লেম টু উইথ ফিয়ার। তাহলে ডাইরেক্ট থেকে এটাকে আমি দেখুন ইনডাইরেক্ট করি। ইনডাইরেক্ট নারেশন, আগে আমি ইনডাইরেক্ট করার আগে এটার একটু পরিচিতি দেখাই। সে ভাবকে বলে স্পিকার নারেশনে, আমরা অনেকে সাবজেক্ট বলে থাকি, সাবজেক্টও বলা যায়, তবে আমার ন্যারেশনের ভাষায় যেহেতু বক্তার উদ্ধৃতি আমরা শুনবো, তো বক্তার কথা যে শুনে তাকে বলে শ্রোতা। তার মানে মি হচ্ছে এখানে লিসেনার, আর যে ভার্ব ব্যবহার করে এই প্রতিবেদন দেওয়া হচ্ছে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, এই সেট ভার্বকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর রিপোর্ট যাকে করা হচ্ছে সে হচ্ছে শ্রোতা, অডিয়েন্স, যার নাম হচ্ছে লিসেনার অথবা পারসন স্পোকেন টু, লিসেনার অথবা দা পারসন স্পোকেন টু। আর ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা থাকতেছে এই পুরোটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পেস। রিপোর্টেড স্পেস। তাহলে ডাইরেক্ট নারেশনের পরিচিতিটা এমন যে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট হিসেবে বসে তাকে নারেশনের ভাষায় বলবে স্পিকার বা বক্তা। রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট পজিশনে আছে তাকে বলা হবে লিসেনার বা দা পারসন স্পোকেন টু, এর বাংলা হচ্ছে শ্রোতা। আমরা লিখে দিতে পারি এখানে, যেহেতু বক্তার কথা যে শুনে সে হলো শ্রোতা, আর বক্তা যে উদ্ধৃতি প্রকাশ করতেছে পুরোটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ, মানে প্রতিপাদিত বাক্য। তাহলে আমরা একটু এখানে সাজেশন করব এরকম যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে তাহলে কেবলমাত্র রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, অন্যথায় রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আবার বলছি, আমরা পেলেই মানে পরিবর্তন করা শুরু করে দিই, এটা আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা প্রবণতা আছে। তবে আমাদের খেয়াল করতে হবে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে। সেই পাস্ট টেন্স ঠিক আছে, তবে আমি এখানে সেজ দিতাম বা হ্যাজ সেড বলতাম, উইল সে বলতাম। অর্থাৎ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তবে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ইনফিনিটিভ পাস্ট টেন্সে, পাস্টের যে চারটা টেন্স আছে তার যে কোনো একটা যদি থাকে এখানে রিপোর্টিং ভার্ব, তাহলে শুধুমাত্র রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করা যাবে। তাহলে আমরা এটাকে পরিবর্তন করতে পারবো যেহেতু এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। তাহলে ডাইরেক্ট থেকে এটাকে যদি ইনডাইরেক্ট করি, একটু খেয়াল করব যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলে রিপোর্টিং স্পিচের পরিবর্তন কিভাবে হবে। বলা হচ্ছে যে ইনভার্টেড কমার মধ্যে যদি প্রেজেন্ট টেন্স থাকে অনুরূপ পাস্ট টেন্স হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট হবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে পাস্ট ইনডিফিনিট হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নো চেঞ্জ।
এবং যদি এই ইনভার্টেড কমার মধ্যে ফিউচার টেন্স থাকে, তার মানে ফিউচার থাকতে হলে অবশ্যই শ্যাল উইল থাকবে, তবে শ্যাল উইলকে শুধু উড করলেই হবে, আর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ফিউচার টেন্সে যদি শ্যাল বা উইল থাকতে হবে, তো শ্যাল উইল উড করলে আর বাকি কোনো পরিবর্তন করা লাগবে না। করে দেখেন, তো এখানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করলে এটার উত্তর কি দাঁড়াচ্ছে আমরা একটু দেখি। হি সেড টু মি, এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, হি টোল্ড মি। আমরা জানি সেড বা টোল্ড হয় যদি কিনা এখানে অবজেক্ট থাকে, অবজেক্ট না থাকলে সেই থাকতো, এখানে তো সেস থাকতো, তাহলে তো টোল্ড লিখতাম না, তাহলে লিখতাম টেলস। হি সেজ টু মি, হি টেলস মি, এভাবে। তাহলে কি হবে, হি সেড টু মি হয়ে যাবে হি টোল্ড মি দ্যাট আই অ্যাম ওয়াচিং টিভি। আই যাবে হির উপরে, হি am watching TV আছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, হবে পাস্ট কন্টিনিউয়াস। he was watching TV, সে টিভি দেখছিল, সে আমাকে বলেছিল যে সে টিভি দেখতেছিল। তার মানে কি শিখলাম যে রিপোর্টেড স্পিচের পরিবর্তন যখন হবে কোন নিয়মে হবে, প্রেজেন্ট টেন্স অনুরূপ পাস্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং প্রেজেন্ট পাস্ট টেন্সের বেলায় এসে পাস্ট ইনডিফিনিট হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নো চেঞ্জ, পাস্টের লাস্ট দুইটা কোনো পরিবর্তন হবে না। আর ফিউচারের ক্ষেত্রে বলছি শ্যাল উইল শুধুমাত্র উড হবে। আমি পরিবর্তনটা দেখাবো। তাহলে আমরা এবার সেন্টেন্স ওয়াইজ এটা স্ট্রাকচার লিখবো এবং এটার পরিবর্তন দেখাবো। আমরা অর্থভেদে যে পাস্ট প্রপার সেন্টেন্স তার ভিত্তিতে ন্যারেশনের পরিবর্তনটা দেখানো হয়। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটাই আগে লিখি। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা আমি লিখে দিচ্ছি। ন্যারেশন, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার গঠন। কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে যখন অ্যাসার্টিভে থাকবে। অর্থাৎ সাবজেক্ট বলবে, যাকে স্পিকার বলি আমরা, পরে হবে সে অথবা টেল। অর্থাৎ যদি অবজেক্ট থাকে তাহলে টেল হবে, না হলে সেই থেকে যাবে অ্যাসার্টিভে। সে অথবা টেল প্লাস অবজেক্ট প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অর্থাৎ এখানে অ্যাসার্টিভ স্ট্রাকচার যা হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট এর স্ট্রাকচার বুঝবে, অর্থাৎ দ্যাট আসবে ইনভার্টেড কমা করে। এক্সাম্পল দিলে আমরা ভালো বুঝতে পারবো। ডাইরেক্ট ডি দিয়ে ডাইরেক্ট বোঝাচ্ছি, আই দিয়ে ইনডাইরেক্ট বোঝাচ্ছি এখানে। তাহলে আমরা লিখতে পারি সাগর said to me, সাগর আমাকে বলেছিল you are wasting your time, তুমি তোমার সময় নষ্ট করছো, you are wasting your time। অর্থাৎ সেকেন্ড পারসন আছে, আমরা পারসন পরিবর্তন খেয়াল করব। যদি এখানে ফার্স্ট পারসন থাকে ফলো দা সাবজেক্ট, রিপোর্টিং ভাবে সাবজেক্ট অনুযায়ী হবে, স্পিকার অনুযায়ী। যদি সেকেন্ড পারসন থাকে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। থার্ড পারসন থাকলে নো চেঞ্জ। তাহলে এটাকে আমরা যখন করব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, তখন আমরা কি করব একটু দেখব। সাগর said to হয়ে যাবে told, অ্যাসার্টিভ যেহেতু অবজেক্ট আছে তাহলে চেঞ্জ হবে। যদি অবজেক্ট না থাকতো শুধু said থাকতো তাহলে এখানে said-ই বসে যেত। সাগর told me, সাগর told me that you follow the object, me এর উপর যাবে you, তাহলে আমরা I লিখতে পারি এখানে। তো সাগর told me that I আর wasting আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হবে এটা পাস্ট কন্টিনিউয়াস। তাহলে I was wasting my time, I was wasting, আমি নষ্ট করতেছিলাম আমার সময়। I was wasting your আছে your হলো পসেসিভ কেস, পসেসিভ কেসের পরিবর্তে এখানে পসেসিভ কেস হবে। your হলো your পসেসিভ, এটা মির উপরে মির পসেসিভ হচ্ছে my। I was wasting my time, এখানে was দিতে হবে একটা।
my time. I was wasting my time. তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তনটা দেখলাম। এখানে একটু ব্যতিক্রম দেখাতে চাচ্ছি যে যদি কিনা রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকে তখন কি করব, আমরা তখন পরিবর্তন করব না, বলছি প্রেজেন্ট বা ফিউচারে থাকে। যেরকম এরকম যদি থাকে ডাইরেক্টে, হি হ্যাজ সেড টু মি, হি হ্যাজ সেড টু আস ইউ আর লেজি, এরকম যদি থাকে তাহলে আমরা কি করব, খেয়াল করি হি হ্যাজ সেড টু আস, হ্যাজ সেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখানে এই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, যেহেতু রিপোর্টিং ভার্ব কি আছে, প্রেজেন্ট টেন্সে আছে। বলছি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকলে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটার উত্তর কি হবে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, হি has said, he has said কে told লেখা যায়, he has told us, একটু চেঞ্জ করা যেতে পারে, said লিখলে হবে, he has told us that you follow the object, you যাবে we হয়ে, we are lazy, আর আরই থাকবে, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট হবে, we are lazy, এভাবে চেঞ্জ হবে। গাড়ি নিয়ে সমস্যা তো? এরপরে আমরা চলে যাব ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে চেঞ্জ হয় আমরা দেখব। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্যের গঠনটা একটু লিখে দেব আমরা। সাবজেক্ট প্লাস আস বা ইনকোয়ার অফ দেওয়া যায়, এটা দরকার নেই, আমরা সহজটা শিখি। আস্ক অথবা ইনকোয়ার অফ প্লাস অবজেক্ট। আমরা গঠন সব প্রেজেন্ট টেন্সে লিখব যখন আমরা রিপোর্টিং ভার্ব দেখে ভার্বের পরিবর্তন করব। সাবজেক্ট প্লাস আস প্লাস অবজেক্ট প্লাস ইফ, যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে ইফ হয়, আর ডব্লিউএস ভার্ব দিয়ে শুরু হলে এটাই বসে যায়, ইফ বা ওয়েদার বসে, ডব্লিউএসি আর ওয়েদার মানে যদি, প্লাস সাবজেক্ট ভার্ব অবজেক্ট। একটু খেয়াল করি আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে তো আগে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট, কিন্তু যখন আমরা করব মানে ন্যারেশনে চেঞ্জ করব তখন এটা অ্যাসার্টিভ হয়ে যাবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই অ্যাসার্টিভ স্ট্রাকচারেই বলবে। প্রত্যেক যে ভার্বই থাকে, প্রত্যেকটা সেন্টেন্সই যে সেন্টেন্সই থাকুক সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হবে। তাহলে আমরা একটা উদাহরণ লিখতে পারি, দেখো লিখতে পারি যে Shojib said to us, are you making noise? তুমি কি কোলাহল করছো? নোট অফ ইন্টারোগেশন, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তো আমরা খেয়াল করব সজীব আমাদেরকে জিজ্ঞাসা করছে তোমরা কি কোলাহল করছো, তাহলে আমরা এখানে ইনডাইরেক্টলি কিভাবে করব, সজীব আমাদেরকে জিজ্ঞাসা করছে, আমরা বলতে পারি সজীব asked us, সজীব আমাদের বলেছে if you follow the object, if we প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হবে, তাহলে হবে if we were making। আমি বারবার নাকে হাত দিচ্ছি, আমার হাতে অ্যারোসল আছে, তবে যদিও দেওয়া ঠিক না, যেহেতু আমরা জানি করোনা ভাইরাসের কারণে আমাদের খুব বেশি মানে নাকে হাত দেওয়া মুখে হাত দেওয়া থেকে মানে একেবারে বিরত থাকতে হবে। তবে এটা আমাদের হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যেটা আমাদের বাই ইনস্টিংক্টিভ, এটা আমাদের ন্যাচারাল হ্যাবিট যে আমরা দিয়ে ফেলি, তবে এটা দেওয়া যাবে না। আমি ভুল করছি, তোমরা ভুল করবে না। আচ্ছা, তাহলে বলছে we are making noise, if we are making were, if we were making noise, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস হবে।
এভাবে টেন্সের পরিবর্তন হয়। ডাব্লিউ শর্ট থাকলে এটাই বসে যাবে, এটা ছিল অক্সিলারি ভার্ব স্ট্রাকচার। কিন্তু যদি ডাব্লিউ শর্ট থাকে, ডাব্লিউ অথবা এই শর্ট, তখন আর কোনো চেঞ্জ নাই, তখন এটাই বসে যাবে। তারও একটা एग्जांपल দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। খুবই সহজ, ন্যারেশনে কোনো কঠিন মনে করার কিছুই নাই, একেবারে সহজ একটা টপিকস ন্যারেশন। তাহলে আমরা এটার একটা एग्जांपल দেখব যে he said to her comma inverted comma where do you live in, তুমি কোথায় বাস করো, where do you live in। তুমি খেয়াল করো লাস্টে প্রিপজিশন ইন দিছে, এটা কি প্রিপজিশন? নো, এটা অ্যাডভার্ব। মনে রাখবা যখন নাউনের আগে না বসে কোনো ওয়ার্ড, প্রিপজিশন যখন প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, অর্থাৎ যখন প্রিপজিশন নাউনের আগে থাকে তখন তাকে প্রিপজিশন বলে, আর যখন প্রিপজিশন নাউনের আগে থাকবে না তখন তার নাম হয়ে যাবে অ্যাডভার্ব। এই হচ্ছে এখানে অ্যাডভার্ব। যেরকম হি ওয়েন্ট অ্যাওয়ে, হি ওয়েন্ট আপ, হি ওয়েন্ট ডাউন, ইজ ডাউন আপ অ্যাওয়ে, সবই প্রিপজিশন, তবে এখানে অ্যাডভার্ব, যেহেতু এর পরে কোনো নাউন নাই। বলা হয়েছে প্রিপজিশন হতে হলে অবশ্যই তাকে নাউনের আগে বসতে হবে। সো এখানে আমরা খেয়াল রাখবো অ্যাজ এ পার্টস অফ স্পিচ ইট ওয়ার্কস অ্যাজ এ অ্যাডভার্ব, অ্যান অ্যাডভার্ব হিসেবে এটা ব্যবহার করতেছি। তাহলে হি সেড টু হার হোয়ার ডু ইউ লিভ ইন, এটা হবে হচ্ছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যখন আমরা যাচ্ছি তাহলে এটা হবে হি ইন্টারোগেটিভ যেহেতু তাহলে এটা আস্কড হবে, তাহলে হি আস্কড হার, সে তাকে জিজ্ঞাসা করলো হোয়ার, ডাব্লিউ শর্ট কোনো চেঞ্জ হয় না, হোয়ার বসে যাবে, হোয়ার ইউ যাবে, হারের উপরে শি হবে, হোয়ার শি প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট নেমেড হবে, হোয়ার শি লিভড ইন, সে কোথায় বাস করতো, এটা জিজ্ঞাসা করছে, ইন্টারোগেটিভ হয়ে গেল। এবার আমরা চলে যাব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের মূলত বোঝা, ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা সহজগুলো জানি, সব আমি লিখবো না, আমি রিটেনটা শুধু লিখে দেব, বাকিগুলো একেবারে ইজি। যেমন যদি আমরা জানি যে মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইনভার্টেড কমা তুলে টু আনতে হয়, আর আদেশ বোঝালে অর্ডার হয়। রিপোর্ট মানে ইম্পারেটিভ সেন্টেন্স যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইনভার্টেড কমা তুলে টু লিখতে হয়, আর রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয় হচ্ছে আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, সৈন্যদের ক্ষেত্রে আদেশ বোঝালে কমান্ড, এভাবে ব্যবহার হয়। যেরকম আমি যদি বলি মাই ফ্রেন্ড said to his mother give me a glass of water, তাহলে my friend requested his mother to give him a glass of water, এভাবে হবে, অর্থাৎ ইনভার্টেড কমা তুলে টু দিতে হবে। আর অনুরোধ বোঝাচ্ছে মাকে তো অনুরোধ করে বলা হয়, সো এখানে মা বা গুরুজন শিক্ষক এনাদেরকে অনুরোধ করে বলা হয়, যে ক্ষেত্রে প্লিজ না থাকলেও, কাইন্ডলি প্লিজ না থাকলেও এক্ষেত্রে আমরা রিকোয়েস্টেড ইউজ করব। যেরকম আমরা বলতে পারি দ্য টিচার said to me কমা ইনভার্টেড কমা give me a pen, হ্যাঁ, সো এখানে কিন্তু হবে না, এখানে রিকোয়েস্টেড হবে না, বাট আমি যদি টিচারের কাছে পেন চাই সেক্ষেত্রে সেটা রিকোয়েস্টেড, কাইন্ডলি বা প্লিজ না থাকলেও সেখানে আমাদের পোলাইট এক্সপ্রেশনের জন্য রিকোয়েস্টলি দিতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি না, আমরা লেট দিয়ে লিখবো। ইম্পারেটিভ সেন্টেন্সে একটা জিনিস খেয়াল রাখতে হবে, লেট আস থাকলে প্রস্তাব বোঝায়, আর লেটের পরে আস বা অন্য কোনো অবজেক্ট থাকলে অনুরোধ বোঝায়। এবার আমি দেখাবো এই ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে। তাহলে দেখো লেটের পরে আস থাকলে, লেট প্লাস আস থাকলে বলা হয়েছে অনুরোধ বোঝায়। লেট আস ডু দা ওয়ার্ক, সরি অনুরোধ না, প্রস্তাব বোঝায়। লেটের পরে আস থাকলে প্রস্তাব, আর আস বাদে অন্য কোনো অবজেক্ট থাকলে অনুরোধ বোঝায়। Let us play cricket, let us go for a walk, let us help the poor, let us establish a college, let us watch YouTube channel, let us watch online classes। এই টাইপের যে বাক্যগুলো আছে এগুলা হচ্ছে আমরা প্রস্তাব বোঝাই। Let us marry each other, let us go, let us everything, let us plus যে কোনো ভার্ব দিয়ে যে বাক্য থাকলে সেটা হচ্ছে প্রস্তাব বোঝায়। তো দেখো let us থাকলে প্রস্তাব বোঝায়। প্রস্তাবের ইংরেজি যেহেতু প্রপোজ, তাহলে এখানে গঠনটা হবে প্রপোজ দিয়ে। প্রস্তাব বোঝায়, তাহলে এখানে গঠনটা এরকম হবে সাবজেক্ট প্লাস
প্রপোজ বা সাজেস্ট, সাজেস্ট আমরা দিব না, একটা দিয়ে শিখবো আমরা, সাজেস্ট না দিলেও হয়। প্রপোজ টু প্লাস অবজেক্ট, যদি ইনডাইরেক্ট প্রস্তাব না মনে হয় আমরা টেল দিয়ে করতে পারি, তবে দরকার নেই আমরা প্রপোজ দিব। অলওয়েজ লেট আস থেকে প্রস্তাবই বোঝে। প্রপোজ টু প্লাস দ্যাট হয় এখানে, দ্যাট প্লাস আরেকটু বোঝার যেটা এখানে, এখানে দে অথবা উই ফিক্সড, তো এখানে একটা দিলেই হবে এরকম না। মনে রাখবো যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে, সাবজেক্ট বা অবজেক্ট যে কোনো জায়গায় যদি ফার্স্ট পারসন থাকে তাহলে উই হবে, আর সাবজেক্ট অবজেক্টের মধ্যে ফার্স্ট পারসন না থাকলে দে হবে। দে অথবা উই প্লাস শুড, ভার্ব ইন বেস ফর্ম প্লাস অবজেক্ট। ডাইরেক্ট লিখবো না, তাহলে আমরা এক্সাম্পল দিতে পারি এরকম যে হি সেড টু মি let us settle the dispute, এর অর্থ হচ্ছে চলো আমরা বিবাদের মীমাংসা করি, let us settle the dispute। তাহলে এটা কি হবে, ইনডাইরেক্টে হবে হি said to হবে proposed to me, সে আমাকে প্রস্তাব করেছিল দ্যাট, যে যেহেতু আমি আছি, মি আমাকে বলেছে, সাবজেক্ট অবজেক্ট যে কোনো জায়গায় আমি আমরা থাকলে আমরা বলছি উই হবে, তারপরে হচ্ছে শুড, মাস্ট, ইউ হ্যাভ টু ইউজ শুড ইউজ করতে হবে, ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ বসবে, তাহলে উই শুড সেটেল দ্য ডিসপুট। He proposed to me that we should settle the dispute। তাহলে কি শিখলাম, লেট আস থাকলে, লেট প্লাস আস থাকলে অ্যাপোস্ট্রফি এসও থাকতে পারে, তাতেও আস বোঝায়। লেট প্লাস আস থাকলে প্রস্তাব বোঝায়, সেক্ষেত্রে আমরা প্রপোজ দিয়ে করব। আর যদি আস বাদে অন্য কোনো অবজেক্ট, যেমন এখানে যদি মি, হার, দেম এই টাইপের যে কোনো অবজেক্ট থাকতো আস বাদে, তাহলে অনুরোধ বোঝাতাম। তখন আমরা এখানে অত মাইট শুড না লিখে মাইট লিখতাম, আর এখানে মি থাকলে সে ফার্স্ট পারসন হি হয়ে এখানে হি হতো, আর এখানে প্রপোজ না লিখে আমরা তখন অনুরোধ লিখে করতাম, রিকোয়েস্ট দিয়ে করতাম। তো আমি এটা একটু দেখাই কিভাবে লিখতে হবে। এখানে লেটেরটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। তাহলে লেট প্লাস আস বাদে অন্য যে কোনো অবজেক্ট, যেরকম মি, হার, দেন, হিম এটসেট্রা যদি থাকে, তাহলে এটা কি হবে, আস বাদে একটা অনুরোধ বোঝাবে, এগুলো থাকে বাদে, যদি এগুলো থাকে তাহলে কি বোঝাবে, অনুরোধ বোঝাবে। যেরকম লেট মি হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার হতে পারে। যেরকম আমরা একটা ইয়াতে কি গঠনটাকে লিখি, গঠনটা হবে সাবজেক্ট প্লাস, যেহেতু রিকোয়েস্ট অনুরোধ বোঝাচ্ছে তাহলে রিকোয়েস্ট। আর যদি মনে হয় যে না রিকোয়েস্ট না, যখন টিচার চেনে, বাবা মা কিছু চেনে তো অনুরোধ করবে না, সেক্ষেত্রে আমরা টেল ইউজ করবো এই ক্ষেত্রে, মানে টোল্ড হবে তখন, প্লাস দ্যাট। কেন দ্যাট হবে, ইম্পারেটিভ সেন্টেন্সে শুধু লেট দিয়ে থাকলে দ্যাট হয়, বাকি সব ক্ষেত্রে টু দিয়ে চেঞ্জ করতে হয় ইম্পারেটিভ। কিন্তু এখানে ইনভার্ট কোনো দ্যাট আসবে, এরপরে সাবজেক্ট, এই সাবজেক্ট ফিক্স না, যেটা আসের মতো ফিক্স না। এখানে লেটের পরে যে অবজেক্ট থাকবে, যেমন হার, থার্ড পারসন, নো চেঞ্জ, হার থাকলে সি হবে, দেম থাকলে দে হবে, হেম থাকলে হি হবে। খালি মি থাকলে, ফার্স্ট পারসন থাকলে ফলো দা সাবজেক্ট। এখানে মাইট, আগের বার ছিল শুড ফিক্সড, এবার হবে মাইট প্লাস ভার্ব ইন V1 প্লাস অবজেক্ট। তো আমরা দেখব উদাহরণ। He said to me, let me have a glass of water, let me have a, আমার কাছে কেউ পানি চাইলে অনুরোধ করে যাবে, have a glass of, let me have a glass of water। তাহলে আমরা দেখো এটাকে যখন করব আমরা ইনডাইরেক্টলি, তখন উত্তরটা কি হবে, রিকোয়েস্ট দিয়ে করতে হবে বলছি। তাহলে he requested me, সে আমাকে অনুরোধ করেছে, দ্যাট, যে মি ফার্স্ট পারসন ফলো দ্য সাবজেক্ট, হি আসবে এখানে, হি মাইট হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার হতে হবে, হি মাইট হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার। He might have a glass of water। তো আমরা দেখলাম অলরেডি 30 মিনিট হয়ে গেছে দেখলাম। তো যা হোক
আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। ন্যারেশনের এই টপিকসগুলো একটু কঠিন, আমি আরেকটা আলোচনামুখী করব জাস্ট, সেটা হচ্ছে অপটেটিভে। আমি বলেছি অপটেটিভে এক্সাম্পল আমাদের মে বা লং লিভ দিয়ে শুরু হবে, যেমন হি সেড টু মি মে ইউর প্যারেন্টস লিভ লং, বা মে ইউ বি হ্যাপি, মে দিয়ে অথবা লং লিভ দিয়েও হতে পারে, লং লিভ ইউর প্যারেন্টস, মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ সেভ ইউ ফ্রম করোনা ভাইরাস। এই টাইপের যে বাক্যগুলো আছে, তো এই ধরনের বাক্যগুলো হচ্ছে আমাদের ইয়া দিয়ে হবে, অপটেটিভ সেন্টেন্স হবে, এবং এক্ষেত্রে হচ্ছে দ্যাট আসবে। যেরকম আমি মাত্র যে বাক্যটা বললাম, দ্য টিচার সেড টু আস মে আল্লাহ সেভ ইউ ফ্রম করোনা ভাইরাস, এই বাক্যটার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে হবে দ্য টিচার উইশ দ্যাট অথবা প্রেড দ্যাট আল্লাহ মাইট সেভ আস ফ্রম করোনা ভাইরাস। যেরকম হি সেড টু আস, দ্য টিচার সেড টু আস যদি থাকে, সেক্ষেত্রে আমরা মে আল্লাহ সেভ ইউ ফ্রম করোনা ভাইরাস, তো ইউ আসের উপর যে আস হবে। তার মানে মূলত এখানে বোঝাতে চাচ্ছি মে দিয়ে বা লং লিভ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় সেটা অপটেটিভ হয়, এবং অপটেটিভ বাক্যে উইশ বা প্রে বসে, এবং ইনভার্টেড কমা দিলে দ্যাট লিখতে হয়। আর যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হয় তাহলে হচ্ছে ইয়া বসে, আনন্দ বোঝালে এক্সক্লেম টু উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেম টু উইথ সরো, অথবা ক্রাইড আউট উইথ সরো লেখা যায়। এক্সক্লেমও ইউজ হয়, ক্রাইডও ইউজ হয়। আর হচ্ছে লেখা যাবে দুঃখ বোঝালে এক্সক্লেম টু উইথ সরো, বিস্ময় বোঝালে এক্সক্লেম টু উইথ ওন্ডার, ভয় বোঝালে এক্সক্লেম টু উইথ ফিয়ার। যেমন ভয় কিরকম বোঝায়, যেরকম দ্য টিচার সেড টু আস হোয়াট এ টেরিবল অ্যাক্সিডেন্ট ইট ইজ, বা হোয়াট এ টেরিবল স্টর্ম ইট ইজ, তখন হবে দ্য টিচার এক্সক্লেম টু উইথ ফিয়ার দ্যাট দ্য স্টর্ম ওয়াজ হোয়াট এ টেরিবল ফিয়ার ইট ইজ, ইট ওয়াজ এ টেরিবল ফিয়ার, ইট ওয়াজ এ ভেরি টেরিবল ফিয়ার, এইভাবে তবে ইট ওয়াজ এ টেরিবল ফিয়ার। তো এটাই ন্যারেশন হচ্ছে তোমার, এই টোটালটাই কিন্তু আলোচনা আমি করলাম। তো আমি আশা রাখি যে তোমরা যদি ন্যারেশনটা মনোযোগ দিয়ে খেয়াল করে থাকো, আমার ক্লাসটা ভালো করে শুনে থাকো, তো ন্যারেশন খুব বেশি কঠিন হবে না তোমাদের। নেক্সট আরেকটা ক্লাস হয়তো ন্যারেশনের উপর নেব, সেন্টেন্স ন্যারেশন থেকে আমি দেখাবো সেদিন প্যাসেজ ন্যারেশন, কিভাবে প্যাসেজ ন্যারেশন একটা থেকে আরেকটা পরিবর্তন করতে হয়। তো আজ এখন বিদায় নিব। তো বিদায়ের আগে সবার জন্য শুভকামনা থাকবে, সেই সাথে আমাদের হাজী আলিনা সিটি কলেজের যত শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছে তাদের জন্য সবাই দোয়া করবে। আমাদের কলেজ সহ সকল শিক্ষক শিক্ষার্থী, আইন শৃঙ্খলা বাহিনী, ডাক্তার, নার্স সহ সংশ্লিষ্ট সকলের, প্রশাসন, পুলিশ প্রশাসন, আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী, বিশেষ করে এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বিজিবি সহ যারাই কষ্ট করছে, পরিশ্রম করতেছে, প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করছে, তাদের সকলের জন্য অনেক শুভকামনা, তাদের জন্য দোয়া রইল, তারা যদি করোনা ভাইরাস থেকে মুক্ত এবং ভালো থাকতে পারে সেই দোয়া থাকলো। আর আমার শিক্ষার্থীদের জন্য আমার সাজেশন থাকলো যে যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের